অনেকে এই নাকাতক্ক করতে আসবে যে নবাব তো মারা গেছে 5 বছর আগে, নিশ্চয়ই আপনারাও শুনেছেন কোথাও না কোথাও। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে নবাবের অবদানটা কোথায়? নবাব সলিমুল্লাহ যখন মারা যান, এই মারা যাওয়াটা স্বাভাবিক মৃত্যু ছিল নাকি অস্বাভাবিক মৃত্যু ছিল? নবাবের যে কবরটা আছে এটাও কিন্তু পাবলিকলি উন্মুক্ত না। ঢাকা বিশ্ববিদ্যালয় যে এলাকার ভেতরে অবস্থিত, দেখবেন ডিজিটাল খতিয়ান আছে, এখন একটু সার্চ করে দেখবেন তার ভেতরে কয়েক ধরনের খতিয়ান পাওয়া যায়। আপনারা জানেন একটা খতিয়ানে এখনো কিন্তু 2-3টা মৌজার ভেতরে একটা আছে সলিমুল্লাহবাদ। এইটা কেন আসলো এইটা নিয়েও গবেষণা করার দরকার আছে। ওই লাঠের সাথে যখন কলকাতায় গিয়ে তার আর্গুমেন্ট হয়, নবাবের হাতে একটা লাঠি থাকতো সব সময়, উনি কিন্তু লাঠি দিয়ে বড় লাটের টেবিলে উনি একটা আঘাত করেছিল ক্ষিপ্ত হয়ে, এবং তারপরে নবাবের সাথে উনার বিশাল বড় বাকবিতণ্ডা হয়। এই এলাকার স্বকীয়তা অর্জন করা নিয়ে, এই এলাকার ব্যবসা বাণিজ্য রাজনৈতিক অঙ্গনে প্রভাব, এই প্রত্যেকটা ক্ষেত্রে নবাব এবং কলকাতার এলিটদের ভেতরে কিন্তু বিপরীতমুখী সম্পর্কটা ছিল। এই যে ডিসেন্ট্রালাইজেশন নিয়ে অনেক কথাবার্তা হয়, ওইটা ছিল এই বাংলার প্রথম ডিসেন্ট্রালাইজেশন, এবং এটা হওয়ার কারণে কলকাতা কেন্দ্রিক যে সবকিছু হবে সেইটাতে ভাটা পড়ে, এবং ভাটা পড়ার কারণে আমাদের কলকাতার এলিট যারা হিন্দু ছিল তারা একেবারে যতভাবে এই ব্যাপারটাকে ডিনাউন্স করা যায় তারা করার চেষ্টা করেছে। তাদের কালচারাল ফ্রন্ট এবং রাজনৈতিক ফ্রন্ট দুইটাকেই শক্তিশালী করেছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে। এই যে বঙ্গভঙ্গ যখন হয়, এইগুলোর পেছনে রাজনৈতিক ইম্প্যাক্ট কিন্তু আমাদের নবাবদের ছিল, কিন্তু দেখেন সেই আলোচনাটা কিন্তু কোথাও করা হয় না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আলোচনার আগে এই জন্য আমাদের বঙ্গভঙ্গ, তারপরে 1906 সালে মুসলিম লীগের গঠন, এই দুইটা সিগনিফিক্যান্ট ঘটনায় ঢাকার নবাব ইন পার্টিকুলার নবাব সলিমুল্লাহর অবদান যে আছে এই ব্যাপারটাকে স্বীকার করা উচিত, এবং আমাদের ইতিহাসের যে পাঠ্যপুস্তক আছে সেই দিকে এগুলো লিপিবদ্ধ করাটা অত্যন্ত জরুরি। একটা সংকটের জায়গাটা হলো এই যে বঙ্গভঙ্গ যখন হয়ে গেল, বঙ্গভঙ্গের কিন্তু 1 বছরের মাথাতেই মুসলিম লীগ গঠিত হলো। মুসলিম লীগ নিয়ে পরবর্তীতে অনেক ডিবেট আছে। মুসলিম লীগও আর একটা এলিট দলে পরিণত হলো। যে উদ্দেশ্যে মুসলিম লীগটা করা হয়েছিল সেটাও যে ব্যর্থ হয়ে গেল কয়েক বছরের রাজনৈতিক পরিক্রমাতেই বোঝা গেল। কিন্তু মুসলিম লীগ হওয়াটা তো জরুরি ছিল, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো মুসলিম লীগের যখন জন্মটা হয়, এই মুসলিম লীগ কোন কেন্দ্রিক ছিল? এটা ছিল আমাদের ঢাকা কেন্দ্রিক, এবং ঢাকার নবাব এবং ঢাকার যারা ওই টাইমে বুদ্ধিভিত্তিক চর্চা করত, রাজনীতিতে যাদের প্রভাব ছিল, তারা কিন্তু উপমহাদেশের প্রথম রাজনৈতিক মুসলিমদের দলটা প্রতিষ্ঠা করে। তো এই যে এত বড় একটা স্টেক ছিল উপমহাদেশের মাটিতে এই ভূখণ্ডের মুসলমানদের, এই আলোচনাটাও আমি পাঠ্যপুস্তক কেন্দ্রিক বইপত্রে খুব একটা পাই নাই। এমনকি বিশ্ববিদ্যালয়ের কাজটা কি? আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয়ের কাজ হলো নতুন জ্ঞান প্রডিউস করা, এবং যারা ছাত্ররা থাকে তাদের সামনে জ্ঞানের দ্বারটাকে উন্মুক্ত করে দেওয়া, যাতে ওইটার পর ভিত্তি করে নতুন নতুন জ্ঞানের তারা সংযোজন ঘটাতে পারে। কিন্তু দেখেন বিশ্ববিদ্যালয়ে যারা বসে আছেন বোধ করি আমার ছোট ভাই বোনই হবেন অধিকাংশই, যেহেতু বিশ্ববিদ্যালয়ের আপনারা রানিং স্টুডেন্ট। আপনারা চিন্তা করে দেখেন তো, আমাদের সলিমুল্লাহ মুসলিম হল আছে একটা, ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টির সাথেও ইনাদের অবদান আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকার পরে ওই একটা হলের নাম ব্যতীত তাদের ইতিহাস জানা, আমাদের এই ভূখণ্ডের স্বকীয়তার সাথে এই নবাবী ফ্যামিলি এবং ঢাকা কেন্দ্রিক মুসলমানদের যে অবদান ছিল, সেই অবদানগুলোকে কি স্মরণ করার মতো কোনো স্মৃতিফলক, আয়োজন, আলোচনা অনুষ্ঠান কোনো কিছু হয়? দেখবেন এই আলোচনাটা কখনো হয় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম 2017 সালে, তারপর থেকেই নবাব সলিমুল্লাহকে নিয়ে আমি ক্রমাগত লিখে গেছি, এবং গত বছর এই দিনে যখন সলিমুল্লাহকে নিয়ে একটা লেখার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে যখন আলোচিত হয়, এই যে নবাব সলিমুল্লাহ স্মৃতি সংসদ গঠিত যখন হয়েছে, উদ্যোগ যারা নিয়েছে, ছোট ভাইরা যারা উদ্যোগ নিয়েছে, কোনো ফান্ডিং নাই, কারো প্যাট্রোনাইজেশন নাই, কারো কাছে গেলে এটা স্বীকারও করে না, তারপরেও যে 1 বছরের ভেতরে ন্যূনতম একটি স্ট্রাকচার গড়ে তুলেছে, এইটা আমার কাছে মনে হয় অত্যন্ত গর্বের জায়গা। আমার জায়গা থেকে আমি এই নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো খেয়াল করে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও এই নবাব পরিবারের আরো একটা ভূমিকা ছিল। ভূমিকার ভেতরে যদি চিন্তা ভাবনা করেন, বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটা আছে বুয়েট নামে পরিচিত, এই বুয়েটটাও যখন যে কলেজটা ছিল সেগুলার ভিত্তিতেও কিন্তু এই বাঙালি এই মুসলমান নবাব যারা ছিল তাদের ভূমিকা আছে। এতিমখানা দেখবেন এই আমাদের বিশ্ববিদ্যালয়ের ঠিক কয়েক গজের ভেতরে একটা এতিমখানা আছে।
অনেক পুরাতন একটা এতিমখানা। সেই এতিমখানা বিশাল একটা জায়গা জুড়ে অবস্থিত, কিন্তু তারও অবস্থা খুবই বেহাল অবস্থা, সেটারও খোঁজ খবর রাখা হয় না। এবং নবাবদের ভূমিকা নিয়ে কথা উঠলে দেখবেন 2-3 জনের কাট পিস কিছু রেফারেন্স থাকে। আরে নবাব তো মারা গেছে 1915 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হইল 1920 সালের আইন দ্বারা 1921 সালে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে নবাবের অবদানটা কোথায়? এসব সব ভুয়া কথা। জমি দিয়েছে কি দেয় নাই, এই ব্যাপারটা ঐতিহাসিক একটা ব্যাপার। আর এখন যেমন স্ট্রাকচারালি অনেক কথা বলা যায়, তখন এটা বলার মতো পরিস্থিতিটা ছিল না। কিন্তু যারা এই ভুলটা করে দেখবেন অনেকে এই নাকাতক্ক করতে আসবে যে নবাব তো মারা গেছে 5 বছর আগে, নিশ্চয়ই আপনারাও শুনেছেন কোথাও না কোথাও। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে নবাবের অবদানটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠিত হয়েছে এইটার সাথে বঙ্গভঙ্গ রদের একটা বড় সম্পর্ক ছিল। এবং 1911 সালে ওই কলকাতার এলিট দাদাদের প্রভাবে যখন ব্রিটিশের লাটরা বঙ্গভঙ্গ রদ করে ফেললো, আরে এই এলাকার মানুষের যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল, সেই জায়গাটা যখন রদ করা হয়ে গেল, রাজনৈতিক পরিমণ্ডলে এই এলাকার মানুষ খুবই ক্ষুব্ধ ছিল। এমনকি নবাবরা কিন্তু এটার প্রতিবাদ করে তুলেছিল। এই প্রতিবাদটা কিন্তু শুধুমাত্র এই ঢাকা কেন্দ্রিক না, এমনকি কলকাতাতে গিয়েও নবাব সলিমুল্লাহ এগুলার কিন্তু প্রতিরোধ করে তোলে। এবং নবাব সলিমুল্লাহ যখন মারা যান, এই মারা যাওয়াটা স্বাভাবিক মৃত্যু ছিল নাকি অস্বাভাবিক মৃত্যু ছিল, এইটা নিয়েও কিন্তু ডিবেট আছে। কারণ ঐতিহাসিকদের বর্ণনা অনুসারে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটা পড়বার চেষ্টা করেছি, আমি যেটা বুঝেছি, নবাবের লাশটা কিন্তু সাধারণ মানুষকে দেখতে দেওয়া হয় নাই। এমনকি কলকাতায় যখন উনি মারা যান, কলকাতায় একটা কাজে গেছিল, ওই জায়গায় যখন মারা যান, নবাবের লাশটা যখন নিয়ে আসা হয়, এটা কিন্তু ফৌজি প্রহরায় নিয়ে আসা হয়। তার লাশটা দাফন করার পরেও কিন্তু এটা পাহারা দেওয়া হতো, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল না। কেউ কেউ অনুমান করেন যে নবাবকে গুলি করে হাসপাতালে ভর্তি করা হয়, তার কিছুদিন পরে মারা যান। কেউ কেউ অনুমান করেন নবাবকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়। কিছু এই ধরনের মানুষ মনে করে ষড়যন্ত্র ছিল, আবার কেউ কেউ মনে করে এটা সেফ ষড়যন্ত্র তত্ত্বের মতো আলাপ আলোচনায়, এটার ঐতিহাসিক কোনো বাস্তবতা নাই। কিন্তু আজও সেই ব্যাপারটা কিন্তু একটা রহস্য ঘেরা পরিস্থিতি আছে। নবাবের যে কবরটা আছে এটাও কিন্তু পাবলিকলি উন্মুক্ত না। কেন উন্মুক্ত না সেটা আমি জানি না এখন পর্যন্ত, কিন্তু নবাবকে যে মুহূর্তে কলকাতা থেকে এনে মাটিটা দেওয়া হলো, এই পুরো ব্যাপারটাই খুবই রিজার্ভ একটা পরিস্থিতির ভেতরে করা হয়। এবং একটা ব্যাপার কিন্তু খুবই সুস্পষ্ট, এই বঙ্গভঙ্গ রদের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচনা যখন শুরু হয় মোটা দাগে, কারণ এটা তো ছিল মোটামুটি একটা কম্পেনসেট করার মতো ঘটনা, যে ঠিক আছে বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, তারপরে যখন নানা ধরনের দাবি দেওয়া উঠছে কেন এটা করা হলো না করা হলো, এই এলাকায় বিশ্ববিদ্যালয় করাটা মোটামুটি একটা ক্ষতিপূরণ দেওয়ার মতো অবস্থা ছিল। আবার খেয়াল করে দেখেন, যে মুহূর্তে আবার বিশ্ববিদ্যালয় করা হবে, ঠিক আছে বঙ্গভঙ্গ তো রদ করেই ফেলা হলো, তাহলে কলকাতার দাদারা তোমরা এবার চুপচাপ থাকো। তারা আবার এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে। 1-2 না, শত শত মানুষ একেবারে রাস্তায় নেমে তারা আন্দোলন করেছে। ওই 2-1 কবির কথা যদি বাদও দেই, ডিবেটের যে ব্যাপারগুলো আছে, ওই সময়ের ওই আশুতোষ মুখার্জিদের মতো লোক যারা ছিল, তারা একেবারে সরাসরি বিরোধিতা করেছে। এগুলার ঐতিহাসিক দলিলটা আছে। এই কারণে হঠাৎ করেই দেখবেন বাংলাদেশে তো কয়েক বছর তো এটা আলোচনাতে ছিলই, এই যে বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত, এটা বলতে আমার একদমই দ্বিধা করছে না, আমার কাছে মনে হয় যে 1000 বছরের বাংলার সবচেয়ে ঘৃণিত যে ব্যক্তি আছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত থেকে যে অপপ্রচারগুলো চালু হয়েছে, অনেকে দেখে মনে করছে হঠাৎ করেই বোধহয় যে ভারত আমাদের পর আধিপত্যবাদ ফলানোর চেষ্টা করছে। না, এটা শত শত বছর ধরেই এই কালচারে তারা অভ্যস্ত। দিল্লির অধীনতা বাংলার যারা শাসক ছিল, তারা খুব একটা কোনোদিনই কমফোর্টের সাথে মেনে নেয় নাই। এমনকি বঙ্গভঙ্গ রদ হওয়ার পরে এই এলাকায় যখন একটা বিশ্ববিদ্যালয় হবে, সেটাও আমার কলকাতার এলিটরা মেনে নেয় নাই। তারা কি বলতো, যে এলাকায় সবাই চাষা ভূষার সন্তান, একটা কৃষি কলেজ হোক, বিশ্ববিদ্যালয় এলাকায় দরকার নাই, কলকাতাতে তো বিশ্ববিদ্যালয় আছে। তার মিনিংটা হলো তারা আমাদের সব সময় শিক্ষা, দীক্ষা, বাণিজ্য, রাজনীতি প্রত্যেকটা জায়গাতেই তাদের অধীনে রাখতে চাইতো, এবং নবাবরা ছিল এইটার বিরুদ্ধে। এবং নবাব সলিমুল্লাহ কলকাতায় গিয়ে কিন্তু বড় লাটদের সাথে কিন্তু তর্কাতর্কি করারও একটা ইতিহাস আছে। এমনকি একটা ঘটনা আছে, এইটা যদিও ঐতিহাসিকভাবে একেবারে অক্ষরে অক্ষরে লিপিবদ্ধ করা নাই, কিছু কিছু আর্গুমেন্টেরও জায়গা আছে। ওই লাটের সাথে যখন কলকাতায় গিয়ে তার আর্গুমেন্ট হয়, নবাবের হাতে একটা লাঠি থাকতো সব সময়, উনি কিন্তু লাঠি দিয়ে বড় লাটের টেবিলে
উনি একটা আঘাত করেছিল ক্ষিপ্ত হয়ে, এবং তারপরে নবাবের সাথে উনার বিশাল বড় বাকবিতণ্ডা হয়। এমনকি নবাবের শাসনামল কিন্তু খুবই অল্প একটা টাইম ছিল, আমি আগেই বলেছি 14 বছরের মতো সময় ছিল। উনি মারা যান খুবই অল্প বয়সে। এই 14 বছরের ভেতরে অন্তত পক্ষে 3 বার ওনাকে হত্যা চেষ্টা করা হয়। এমনকি উনার একটা ফোরামে যখন গুলি করা হয়, উনার পাশে কিন্তু আরেকজন লোক মারাও যায়। তাহলে একজন নবাব উনাকে 3 বার করে কেন হত্যা করার চেষ্টাটা চালানো হচ্ছিল? এই জায়গাতেই এই এলাকার ব্রিটিশ এস্টাবলিশমেন্ট যেটা, এই এলাকার এই যে স্বকীয় হয়ে যাচ্ছে, স্বায়ত্ত শাসন পেয়ে যাচ্ছে, এইগুলার দমন করারও কোনো উপায় কিনা সেটা একটা প্রশ্ন রাখার জায়গা আছে। আমি বলছি না এটা কনক্লুসিভ কোনো রিমার্ক। তাহলে খেয়াল করে দেখেন, বিশ্ববিদ্যালয় যখন হবে, যারা এই ন্যাকাতক্কটা টানে যে নবাব তো মারা গেছেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে, এটা যে কত বড় একটা অপপ্রচার এবং ইতিহাসের বিকৃতি, সেই ব্যাপারটা সম্পর্কে সবার সচেতন হওয়াটা জরুরি। কারণ বিশ্ববিদ্যালয় তৈরি যখন হয়, এটার প্রথম প্রক্রিয়াটা শুরু হয় কত সালে? 1912 সালে। এবং নবাব কিন্তু আরো 12 পরেও 12, 13, 14, 15 সালে গিয়ে নবাব মারা যান। এবং এই যে দেন দরবারের চেষ্টাটা, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু না হলে অনেকেরই মতামত যে ঢাকা বিশ্ববিদ্যালয় আরো আগে প্রতিষ্ঠিত হতো। তো এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়া নিয়ে, এই এলাকার স্বকীয়তা অর্জন করা নিয়ে, এই এলাকার ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক অঙ্গনে প্রভাব, এই প্রত্যেকটা ক্ষেত্রে নবাব এবং কলকাতার এলিটদের ভেতরে কিন্তু বিপরীতমুখী সম্পর্কটা ছিল। এবং নবাবের টাইমে অবশ্যই নবাবী ক্ষয়িষ্ণু হয়ে যায়, নবাবীর অনেক অংশ ধার দেনায় পড়ে যায়, কিন্তু এটা সত্ত্বেও এই এলাকায় নবাবদের যে ইম্প্যাক্টটা ছিল সেই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। এবং এখন আমরা বর্তমানের লেন্স দিয়ে যদি ওই 1900 সালের লেন্সটা আমরা চিন্তা ভাবনা করি, এটা খুবই ভুল একটা কাজ হবে। এখন যেমন স্ট্রাকচারাল অনেক কিছু আছে, মানুষের মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা বুঝতে পারি না, এটা কিন্তু সময়ের সাথে সাথে ইরেজড হয়ে যায়। ওই সময়ের এই ঢাকাকে অনেকে বলে নবাবরা তো বাংলা ভাষাভাষী ছিল না। বাংলা ভাষাভাষী থাকাটা রাজনৈতিক প্রভাবের জন্য ওই সময়ে খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু ছিল না। এমনকি এই এলাকায় রাজনৈতিকভাবে যারা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তারাও একেবারে অনেক বেশি ফ্লুয়েন্টলি বাংলা বলবে এমন কোনো কথা তখনও ছিল না। ব্যাপারটা হলো তাদের রাজনৈতিক প্রভাবটা। দেখবেন বাইরে থেকে ইংরেজ বড় লাটরা যখন আসতো, তাদের সাথে দেন দরবারের যে কালচার, এইটা কারা করতো? এইটা কিন্তু আমাদের ওই বুড়িগঙ্গার পাড়ের এই নবাবরাই কিন্তু করতো, এবং তাদের রাজনৈতিক প্রভাবটা ছিল একেবারে অলঙ্ঘনীয় ব্যাপার। কিন্তু আমাদের আলোচনার ভেতরে নবাব সলিমুল্লাহকে নিয়ে কথা উঠলে বছরে তার জন্মদিন এবং মৃত্যু দিনে আলোচনাটা শুধুমাত্র হয়ে যায় কোন জায়গায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি জমিদান করেছে কি করে নাই। আমার কথাটা হলো, জমিদান করেছে কি করে নাই এইটার চেয়েও ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক বেশি জরুরি। শুধুমাত্র ওই সময়ের জন্য না, বর্তমানে আমাদের ভারতবর্ষের যে আধিপত্যবাদ বাংলাদেশের পর চাপানো হয়, সেটার জন্য আমাদের যে একটা স্বকীয় মনোভাবটা থাকা জরুরি, সেইটারও কিন্তু বড় একটা প্রভাব ওই নবাবদের আমল থেকেই ছিল। আমাদের মনস্তাত্ত্বিক দুনিয়ায় তাদের এই ইম্প্যাক্টটা আলোচিত হওয়া অত্যন্ত জরুরি। কারণ ইতিহাস যদি আমাদের আলোচনার ভেতরে না থাকে, কোনো জাতির সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা কখনোই মসৃণ হয় না। আমরা এই আলোচনাগুলো ভুলে যাই জন্যই তারা আস্তে করে বলে যে আমরা তো ভারত ছিলাম, আমরা তো তাদের অধীন ছিলাম। এই কথাগুলো বলার সাহস তারা এই জন্যই পায় কারণ আমাদের দেশের তরুণরা এই ইতিহাসগুলো চর্চাটা করে না। না করার কারণে আমাদের মনের ভেতরেও আসে, আসলেই তো এই 1947 সালে ভাগ হওয়ার আগে আমরা তো বোধহয় সবাই ভারতে ছিলাম, বোধহয় ভারতের পতাকা উড়ায় বেড়াইতাম, বোধহয় আমরা জয় হিন্দ বলে বলে বেড়াইতাম। আসলে তো ব্যাপারটা এরকম ছিল না। সো নবাবদের এই জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিদানের এইটার বাইরে গিয়ে আমাদের নবাবদের কন্ট্রিবিউশনটাকে ধারণ করা উচিত, ইতিহাসের পাঠ্য হিসেবে আলোচিত হওয়াটা জরুরি। আরেকটা ব্যাপার আমার মনে হয় আলোচনা করাটা জরুরি। তাহলে নবাবদের যে কন্ট্রিবিউশন, দেখবেন অনেক ভলান্টারি প্রতিষ্ঠান যেগুলো আছে এখনকার আমলে, একটা ছাত্রাবাস মানে এতিমখানা, তারপরে দেখবেন একটা মাদ্রাসা, একটা মসজিদ, এগুলো দান করাটাকে আমার কাছে মনে হয় যে সবাই করতে পারে। কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে দেখবেন ঢাকার যত আর্কিটেকচারাল বিউটি যেগুলো ছিল, এখনো পুরান ঢাকা আমার খুবই আগ্রহের জায়গা। পুরান ঢাকা এই জন্য যে আমি গিয়ে পুরাতন অনেক ভবন ঘুরে ঘুরে দেখি, এবং তাদের ভেতরে যে শৈল্পিক মনোভাবটা ছিল সেটা দেখবেন আমাদের এই নতুন ঢাকার মানুষ যারা আছেন তাদের ভেতরে কিন্তু ঘাটতি আছে। আমরা
এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলছে, খুবই এই জায়গায় শিল্পের বড় অভাব। এই ঢাকা শহরে দেখবেন এই সাম্প্রতিক সময়ে কিছু কাজ হচ্ছে 2-3 বছর যাবত। ঢাকার বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের আর্কিটেকচারাল বিউটি যেগুলো ছিল, ঐতিহ্য ঐশ্বর্য যেগুলো ছিল, এগুলা কিন্তু কি করা হচ্ছে, সংস্কার করা হচ্ছে। একটা গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই দেখবেন ঢাকা গেট, যার নাম মিরজুমলা গেট, সেটা আবার সংস্কার করা হয়েছে। এই ধরনের ঢাকায় অনেক আর্কিটেকচারাল বিউটি আছে যেগুলো আবার সংস্কার করাটা জরুরি। এমনকি দেখবেন কলকাতা যারা বেড়াতে যায় তাদের কিন্তু একটা নজির কি, ওদের পুরাতন যেসব বিল্ডিং আছে, পুরাতন স্থাপনা আছে, এগুলা কিন্তু টুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে পরিচিত হয়। কিন্তু আমাদের পুরান ঢাকা যে কত ঐশ্বর্যশালী ছিল সেই ব্যাপারটাও কিন্তু আমরা বুঝতে ভুলে যাই। আবার কালচার খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখবেন আমাদের অনেকের ভেতরেই কালচারাল সংকীর্ণতাটা আছে। বিভিন্ন জায়গায় কে শিয়া, কে সুন্নি, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে কোন প্রোগ্রাম করলো, এইটা নিয়ে নানা সময়ে নানা দ্বন্দ্বের মতো আভাস পাওয়া যায়। বিভিন্ন টাইপ, এ ওকে সহ্য করতে পারছে না, ওকে সহ্য করতে পারছে না, এই টাইপ একটা টেন্ডেন্সি থাকে। নবাবদের আমলের ঢাকা থেকে যদি চিন্তা করেন টিল টুডে, ঢাকায় খুবই চমৎকার একটা ব্যাপার, আমি কেন যেন জানি না যে এই ব্যাপারটা আলোচিত হয় না। ধর্মীয় সম্প্রীতির কথা যদি বলা হয়, পুরান ঢাকার কালচারের মতো ধর্মীয় সম্প্রীতি অন্য কোথাও বাংলাদেশে আর নাই। দেখবেন এই জায়গাতে শিয়া সুন্নি সবাই আছে, এই জায়গাতে হিন্দু আছে, আর্মেনিয়ান স্ট্রাকচারের যেসব মানুষ আছে তারা এখন নাই আর্মেনিয়ানরা, কিন্তু তাদের কালচারকে ধারণ করা কিন্তু কিছু মানুষ আছে। এই জায়গায় কিন্তু খ্রিস্টানরা আছে, বিভিন্ন মতাদর্শী মানুষ আছে। কিন্তু পুরান ঢাকায় কখনো ধর্মীয় কোনো উৎসবে কখনো মারামারি লাগছে এটা কখনো দেখেছেন? শিয়া সুন্নি দেখবেন মসজিদ পাশাপাশিও আছে, আমি খুব একটা মারামারির কথা পাই না। এই রিস একটা হেরিটেজ যে আছে, এইটারও কিন্তু একদিনে আসে নাই, এটা শত শত বছরের ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট। আমার যেটা আশা থাকবে, এই নবাব পরিবারের ইতিহাস শুধু না, এই নবাব পরিবার দিয়ে আমাদের এই যে নিজস্ব যে একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটাকে আমাদের ইতিহাসের পাঠ্য বানানো উচিত, যাতে করে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তারা যাতে মনস্তান্ত্রিক ভাবে তারা যাতে হীনমন্যতায় না ভোগে, তারা যাতে মনে না করে আমাদের পর কেউ ছড়ি ঘোরাবে, আধিপত্যবাদ আমাদের পর চাপিয়ে দিবে। এবং সামনের দিনে আজকে একটা ছোট্ট ছাত্রদের সংগঠন নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি সংসদ যে আলোচনা অনুষ্ঠান আয়োজন করছে, আমার এক্সপেকটেশন থাকবে সামনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর অবদানটাকে স্বীকার করার চেষ্টা করবে। শেষ করছি, শেষ করার আগে ছোট্ট একটা তথ্য বোধহয় যে বলে রাখাটা ভালো। আমি যখন এটা নিয়ে রিসার্চ করছিলাম গত বছর, একটা চমৎকার একটা জিনিস খুঁজে পেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখবেন আপনারা তো জমির হিসাব যারা বুঝেন, দেখবেন জমির বিভিন্ন মৌজার হিসাব থাকে। এই হিসাবটা যদি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া, এটা 2-3টা মৌজায় অবস্থিত, বা তার ভেতরে একটা মৌজা আছে, তার নাম হলো সলিমুল্লাবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় যে এলাকার ভেতরে অবস্থিত, দেখবেন ডিজিটাল খতিয়ান আছে, এখন একটু সার্চ করে দেখবেন তার ভেতরে কয়েক ধরনের খতিয়ান পাওয়া যায়। আপনারা জানেন একটা খতিয়ানে এখনো কিন্তু 2-3টা মৌজার ভেতরে একটা আছে সলিমুল্লাবাদ। এইটা কেন আসলো, এইটা নিয়েও গবেষণা করার দরকার আছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের কাজই হলো নতুন জ্ঞান সৃষ্টি করা রিসার্চের মাধ্যমে। আমি খুবই খুশি হব যদি আপনারা যারা বসে আছেন এই রিসার্চের কাজটা যদি আপনারা সামনের দিনে করতে থাকেন, এবং নবাব সলিমুল্লাহকে আমরা সামনের দিনে ধারণ করে এই ব্যাপারে আরো রিসার্চ করব, এবং বিশ্ববিদ্যালয় নবাব সলিমুল্লাহর অবদানকে তাদের প্রশাসনিকভাবে স্বীকার করবে এবং এটা সবাইকে জানানোর চেষ্টা করবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।